Hello everyone, welcome to the SB method. WBP and KP GKPYQ সিজন 1 এর আজকে 12 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আছে, ব্যারোমিটার এর আবিষ্কর্তা কে? অ্যামিডিও, টেরিসেল্লি, প্রিস্টলে, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো ব্যারোমিটার আবিষ্কার করেন টেরিসেল্লি। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। টেলিফোন। আচ্ছা, মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? মুদ্রণ যন্ত্র। তারপর দূরবীন কে আবিষ্কার করেন? ডায়নামো কে আবিষ্কার করেন? ডিনামাইট কে আবিষ্কার করেন? দেখো, মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ। জোহানেস গুটেনবার্গ। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্রাইডে। সরি, ফ্রাইডে নয়, ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। আর ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড বার্নার্ড নোবেল, বা আলফ্রেড নোবেলও বলা হয় তাকে। আলফ্রেড নোবেল। নেক্সট কোশ্চেন দেখো, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফোর্টিস নামে অভিহিত করা হয়? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো অ্যাকোয়াফোর্টিস নামে অভিহিত করা হয় এই নাইট্রিক অ্যাসিডকে। এর রাসায়নিক সংকেত কি? HNO3। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড H2SO4। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আর HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এই যে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে বলে অয়েল অফ ভিট্রিয়ল। এখানটায় লিখি, গাঢ় H2SO4 কে কি বলে? অয়েল অফ ভিট্রিয়ল। ভিট্রিয়ল। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ধূমায়মান H2SO4 কে কি বলে? ওলিয়াম। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? কেঁচো, প্ল্যানেরিয়া, ইঁদুর, আরশোলা। তো নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ। আরশোলার রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা। নালিকা। নেক্সট কোশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলে? NADP, NUDP, ADP আর ATP। তো এনার্জি কারেন্সি বলা হয় ATP কে। ATP এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া এর উদাহরণ? ইউক্যারিওটিক, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, প্রোক্যারিওটিক। তো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। নেক্সট কোশ্চেন, 5 বার গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। সেতার বাদক ছিলেন তিনি। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সানাই, শারদ, সেতার, সন্তুর।
তো ওস্তাদ বিসমিল্লাহ খান ছিলেন সানাই বাদক। 1947 সালে 15ই আগস্ট তিনি মানে স্বাধীনতা দিবসে 15 আগস্ট তিনি লালকেল্লায় এই সানাই বাজান। নেক্সট কোশ্চেন, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তো এটা জানার আগে চলো এই কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ এদের ন্যাশনাল পার্কগুলো জেনে নিই, বা যে জাতীয় উদ্যান সেগুলো জেনে নিই। তো রাজস্থানে ডেজার্ট ন্যাশনাল পার্ক আছে, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, তারপর মুকুন্দ্রা হিল ন্যাশনাল পার্ক। তো এইগুলোই ইম্পর্টেন্ট, যেগুলো এই রেড মার্ক করা আছে সেগুলোই ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন জিজ্ঞেস করে বেশিরভাগই। কর্ণাটকে ন্যাশনাল পার্কগুলো কী কী? ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আনসি ন্যাশনাল পার্ক, নাগেরহোল ন্যাশনাল পার্ক যেটাকে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কও বলে, বানরঘাট ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। এগুলো সবই কর্ণাটকে। ছত্তিশগড়ে আছে সঞ্জয় যে ন্যাশনাল পার্ক, যেটাকে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কও বলা হয়, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক আর ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে আসে কুনো ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পাঁচমারি ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পেঞ্চ, সাতপুরা ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ, আর হচ্ছে বনবিহার ন্যাশনাল পার্ক। তো এগুলো মধ্যপ্রদেশে আছে। তো আমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছিল কানহা ন্যাশনাল পার্ক কোথায় আছে, তো কানহা ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন, ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? সতীশচন্দ্র সামন্ত, বিপিনচন্দ্র পাল, ঋষি অরবিন্দ আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো সোল অফ ইন্ডিয়া, দ্য সোল অফ ইন্ডিয়া এর গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিপিনচন্দ্র পাল। আচ্ছা, ঋষি অরবিন্দ ঘোষের রচিত গ্রন্থটির নাম কি? লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি বা প্রথম সভাপতি। 1885 সালে যে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, নৌকাবাইচ, হকি, ব্যাডমিন্টন। তো নেহেরু ট্রফি নৌকাবাইচের সাথে যুক্ত। আচ্ছা, টেনিসের সাথে ব্যাডমিন্টন, হকি এদের সাথে কী কী ট্রফি আছে দেখো। ব্যাডমিন্টনের সাথে থমাস কাপ ইম্পর্টেন্ট, এটা চায়নাতেই এটা তোমার চ্যাম্পিয়নশিপটা হয়। উবের কাপ, এছাড়াও আছে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, ইন্ডিয়াতে হয় যেটা। নারেঙ্গ কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, লেডি রতন টাটা ট্রফি, ইউনেক্স কাপ। ইন্ডিয়া হ্যাজ ওন থমাস কাপ অনলি ওয়ান্স, 2022। তো 2022-এই শুধুমাত্র একবারই ইন্ডিয়া এই যে থমাস কাপ, যেটা চায়না হোস্ট করে, এখানটাই জিতেছে। হকিতে কোন কোন যে ট্রফি আছে দেখো। নেহেরু ট্রফি, উইলিংটন ট্রফি, আগা খান ট্রফি, মহারাজা রঞ্জিত সিং কাপ, রঙ্গস্বামী কাপ, সুলতান আজলান শাহ কাপ, সুলতান জহর কাপ, বেগম রসুল ট্রফি, মুরুগাপ্পা গোল্ড কাপ, উইকটন কাপ, এটসেট্রা। আচ্ছা, টেনিসে তোমার গ্র্যান্ড স্ল্যাম হয়, 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে। 4টে গ্র্যান্ড স্ল্যামগুলো কী কী? উইলিমডন গ্র্যান্ড স্ল্যাম, এই উইলিমডন হচ্ছে সবথেকে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করে যে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম কোনটা, তা অ্যান্সার হবে উইলিমডন।
প্রাচীনতম যেটা। আচ্ছা, এটা জুলাই মাসের দিকে হয়, আর গ্রাস কোর্ট মানে ঘাসের যে কোর্ট সেখানে খেলা হয়। ইউএস ওপেন এটা আগস্ট সেপ্টেম্বরে হয়, হার্ড কোর্ট এটা খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন মে জুন মাসে হয়, ক্লে কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়া ওপেন জানুয়ারি মাসে হয়, এটাও হার্ড কোর্টে খেলা হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, দ্য হাউন্ড অফ দ্য বাকারভিলাস কে লিখেছেন? জন কিটস, আর্থার কোনান ডয়েল, লেনিন, ও হেনরি। তো দ্য হাউন্ড অফ দ্য বাকারভিলাস এর লেখক হচ্ছে আর্থার কোনান ডয়েল। এই আর্থার কোনান ডয়েলের সৃষ্ট বিখ্যাত যে চরিত্র তার নাম কি? শার্লক হোমস। সানডে সাসপেন্সে এই শার্লক হোমস, তারপর দ্য হাউন্ড অফ বাকারভিলাস, এইসব গল্পগুলো তোমরা শুনতে পাবে। নেক্সট কোশ্চেন দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। আচ্ছা, এই নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে বাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেন। এই দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে বাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেন বা উপাধি নেন। নেক্সট কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স, স্যার অ্যালেক্স হিউম, রবার্ট ক্লাইভ। তো কলকাতায় 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? লখনৌ, দিল্লি, অযোধ্যা, কানপুর। তো নবাব ওয়াজিদ আলী শাহ এই লখনৌয়ের নবাব ছিলেন। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা এর লেখক কে? হুমায়ুন, আবুল ফজল, গুলবদন বেগম, বদায়ুনি। তো হুমায়ুন নামা এর লেখক হচ্ছেন গুলবদন বেগম। আচ্ছা, আমরা মুঘল যুগের কিছু সাহিত্য সম্পর্কে জেনে নিই। আচ্ছা, বাবরের লেখা গ্রন্থ হচ্ছে তুজুকি বাবরি, জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি। এগুলো এদের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, নিজেরাই লিখেছেন। দুটোই আত্মজীবনী। বদন বেগমের লেখা হুমায়ুন নামা। আবুল ফজল লিখেছেন আইনি আকবরী আর আকবরনামা। আব্দুল কাদির বদায়ুনি মুস্তাখাব উত তোয়ারিখ লিখেছেন। মুস্তাখাবুল তারিখ, তারিখ-ই আলিফ। খাজা নিজামুদ্দিন আহমেদ তাবাকাত-ই আকবরী। হামিদ লিখেছেন পাদশাহনামা। কাফি খা ফতুখা-ই আলমগীর। ঈশ্বর দাসনগর ফতুখাত-ই আলমগীর। আচ্ছা, বদায়ুনি ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন, আর ফৈজি লীলাবতীর ফার্সি অনুবাদ করেন। লীলাবতীকে লিখেছেন শঙ্করাচার্য, তার ফার্সি অনুবাদ করেন এই যে ফৈজি। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বাবর জাহাঙ্গীরের যে লেখা তুজুকি বাবরি আর তুজুকি জাহাঙ্গীরি, গুলবদন বেগমের হুমায়ুন নামা, আবুল ফজলের আইনি আকবরী আর আকবরনামা, এগুলোই বেশি বেশি পরীক্ষায় দেয়। নেক্সট দেখো, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো শর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি। তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এই লর্ড ডালহৌসি। তো এদের সম্পর্কে চলো একটু জেনে নিই। লর্ড কর্নওয়ালিস দেখো 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1790 সালে লর্ড কর্নওয়ালিস। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্ত চালু করেন 1793 সালে। এই জমিদারি বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্তের যে আইন, তার মধ্যেই আসে সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনটা কি? কোনো জমিদারকে তার যে নিজস্ব যে ধার্য খাজনা, সেটা নির্দিষ্ট দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই পরিশোধ করতে হতো, নাহলে তার যে রাজ্য বা যে জমিদারি
সেটা চলে যেত। তো এটাই হচ্ছে সূর্যাস্ত আইন, এটা পড়েছে হয়তো অনেকে ছোট ক্লাসে। তারপরে এই লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন 1791 খ্রিস্টাব্দে। ভারতের ইতিহাসে তিনি সংস্কার রূপে বিশেষ পরিচিত। ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করেন, তাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। কর্নওয়ালিস 4টি প্রাদেশিক ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেন। টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষর করেন 1792 সালে। শাসন ও বিচারবিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিসের সংকলন কর্নওয়ালিস কোড নামে পরিচিত। 1792 সালে জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটা এক্সট্রা, এই কর্নওয়ালিসের সময়কালেই তৈরি করেছেন বলে এটা এখানটায় দিয়ে দিয়েছে। নেক্সট দেখো, লর্ড ওয়েলেসলি, তিনি অধীনতামূলক মিত্রতা নীতি সেটি চালু করেন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, 1798 সালে। নিজেকে তিনি বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন। তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি করেন। আচ্ছা, এই যে সত্যবিলোপ নীতি, এই হায়দ্রাবাদের নিজাম এই নীতি প্রথম গ্রহণ করেন কত, 1798 সালে। এরপরে সুরাটে 99, তাঞ্জোরে 1800 সাল, কর্ণাটক 1809, এইগুলো আছে। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে এই লর্ড ওয়েলেসলির আমলেই আর কি তৈরি হয়। কলকাতা রাজভবনও 1803 সালে নির্মাণ হয়, তাই ওয়েলেসলির আমলেই। এরপর লর্ড ক্যানিং, সিপাহি বিদ্রোহ এই লর্ড ক্যানিংয়ের সময়ই হয়। লর্ড ক্যানিং হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। তিনি কি, লর্ড কর্নওয়ালিস ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। কারণ এই সিপাহি বিদ্রোহের পর মহারানী এই গভর্নর পদ থেকে বাদ দিয়ে ভাইসরয় পদের সৃষ্টি করেন। আচ্ছা, লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়। বিদ্যাসাগর এই বিধবা আইন প্রবর্তনের জন্য স্বাক্ষর গ্রহণ করে নিয়ে আসেন অনেক লোকের কাছ থেকে। আচ্ছা, বন বিভাগের জন্য দপ্তর গঠন করা হয়। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি ডক্ট্রাইন অফ ল্যাপস, যেটাকে সত্যবিলোপ নীতি বলা হয়, এর প্রবর্তক। কোশ্চেন ছিল এটাই। তিনি 1848 সালে এই সত্যবিলোপ নীতি প্রচলন করেন। ডাক ব্যবস্থার প্রবর্তন করেন ডালহৌসি। আচ্ছা, গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে স্থাপন করেন। তিনি রেলপথ নির্মাণের প্রতিকৃত বা ভারতীয় রেলপথের জনক বলা হয় এই লর্ড ডালহৌসিকে। 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু করেন। 1854 সালে শিক্ষা সংক্রান্ত যে উডের ডিসপ্যাচ সেটা চালু করেন লর্ড ডালহৌসি। আচ্ছা, 1853 সালে আগ্রা থেকে কলকাতা পর্যন্ত টেলিগ্রাফ চালু করেন তিনি। টেলিগ্রাফ লাইনের জনকও তাকে বলা হয়। তো এখানে লর্ড ডালহৌসি সম্পর্কে মেইন যে কথাটা মনে রাখতে হবে, তিনি সত্যবিলোপ নীতি প্রচলন করেন 1848 সালে। আর এই তাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। আর এই যে রেলপথ কবে চালু হয়, ভারতের প্রথম রেল 1853 সালে 16 এপ্রিল, কোথা থেকে, বোম্বে থেকে থানে পর্যন্ত। আর উডের ডিসপ্যাচ কত সালে চালু হয়, 1854 সালে। নেক্সট কোশ্চেন দেখো, গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 24 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 22 জুলাই 1947, 9 ডিসেম্বর 1946। তো দেখো, 24 জানুয়ারি 1900, আচ্ছা এটা 24 না করে 26 করো, 26 জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান কার্যকর হয়। কার্যকর হয় 26 নভেম্বর 1949। এই দিন ভারতের যে সংবিধান সেটি গ্রহণ করা হয়। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গ্রহণ করা হয়।
আর এই গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয় 22শে জুলাই 1947 সালে। এই যে 26শে জানুয়ারি 1950 এই দিন থেকে সংবিধান কার্যকর হয় বলে এই দিন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস। আর 26শে নভেম্বর 1949-এ এই সংবিধান গ্রহণ করা হয় বলে এই দিনটাকে সংবিধান দিবস বলা হয়। নেক্সট, জিডিপি এর পুরো কথা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গুড ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রাইস, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট। তো জিডিপি এর পুরো কথা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন, কোনটি ইনপুট ডিভাইস নয়? স্ক্যানার, প্রিন্টার, কিবোর্ড, মাউস। তো দেখো, কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় যেসব ডিভাইসের মাধ্যমে সেগুলোকে বলে ইনপুট ডিভাইস। তো এখানটায় ইনপুট ডিভাইস নয় বলেছে, স্ক্যানার, প্রিন্টার, কিবোর্ড, মাউস। এই প্রিন্টার হচ্ছে ইনপুট ডিভাইস নয়। আচ্ছা, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসগুলো একটু দেখো। ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট ডিভাইসগুলো হচ্ছে কিবোর্ড, স্ক্যানার, মাইক্রোফোন, মাউস, তারপরে স্ক্যানার, কিবোর্ড, এইগুলো, মাউস তো আছেই, গ্রাফিক্স ট্যাবলেট, এগুলো ইনপুট ডিভাইস। এগুলো দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। আউটপুট ডিভাইস কোনগুলো? আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, যেখানে তুমি কম্পিউটার থেকে তার আউটপুটটা পাচ্ছ, তুমি ভিউ করতে পারছো মনিটরের মাধ্যমে সব কিছু। প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার। তাহলে আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের যে ডেটা সেগুলোকে প্রদর্শন করে, যেগুলো দিয়ে সেগুলোকে বলে আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা, প্যারিস। তো জেনেভায় আছে এই শ্রম সংস্থার সদর দপ্তর। আর ওয়াশিংটন ডিসিতে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর। মুদ্রা তহবিল। তো এই পর্যন্তই আজকের ক্লাস। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই ক্লাসের পিডিএফটা পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওকে, বাই।